বৃহস্পতিবারের বিকেলে মিষ্টি ঠান্ডা হাওয়া আর রোদটা কেমন জানি পড়ে আসছে, ঠিক সেই সময় আমরা উপস্থিত। অর্থাৎ আমি তো আছি, সঙ্গে যিনি আছেন তার সম্বন্ধে বলতে গেলে কয়েকটা কথা বলতে হবে। যে দেখুন, 2025 সম্বন্ধে প্রায় প্রত্যেক জ্যোতিষীরই সারা ভারতে একটা ফোরকাস্ট ছিল যে বছরটা খুব একটা ভালো যাবে না। তার তো লক্ষণ আমরা দেখেছি, যে সেই একেবারে যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে পায়েলগাঁও থেকে শুরু করে নানান ঘটনা, বিমান দুর্ঘটনা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরই মধ্যে একটা তো ঘটনা ঠিক, যে সাম্প্রতিককালে সেটা হলো দুর্গাপুজোর পরেই দেখলাম নারী শক্তির একেবারে চরম একটা জায়গায় গেল। ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। খুব কঠিন কাজ, এবং এই প্রথম, বলতে দ্বিধা নেই। দ্বিতীয় ব্যাপার, যে ব্লাইন্ড মহিলারা তারাও কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হলেন, যদিও সেটা খুব রেকগনাইজড ক্রিকেট নয়, মানে আইসিসি অনুমোদনের জায়গায় যেন খানিকটা ক্ষমাঘেন্না করে তাদেরকে অ্যালাউ করা হচ্ছে এই অবধি, কিন্তু রেস সবই তো একেবারে ন্যাচারাল ছিল। তো এই যে মহিলাদের এই যে সময়টা, আমি বলি যে আমার অতিথি একেবারেই ভয়ঙ্কর কট্টর নারীবাদী এমন নয়, কিন্তু নারী শক্তির তিনি একটা উদাহরণ, এবং তিনি পারতপক্ষে যেভাবে সিটিভিএনে নিয়মিত অনুষ্ঠান করছেন, তার টার্গেট একটাই, যে রাজ্যের হোক, দেশের হোক, বা আপনার শহরের হোক বা পাড়ার হোক, মহিলারা যেন করে কমবে খেতে পারেন, এবং তারা যেন স্বনির্ভর হতে পারেন। যাই হোক, হ্যাঁ, তাদের কাছে 1000 টাকা করে আসছে, সেটাকে ক্যাপিটাল করুক, কিছু একটা করুক। 1000 টাকা এলো, খেয়ে দিয়ে উড়িয়ে দিলাম, তা নয়, কিছু একটা করুক। 1000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা অবধি আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু 1000 টাকাটা তো ঘরে চলে আসছে। ঘটনাটা হচ্ছে যে 1 লাখ টাকাটা করতে গেলে কিন্তু আপনার ব্যাংক লোন নিতে হবে। সেখানে আমি জানি না যে আমার অতিথি কি চাইবেন যে ঋণ করে ঋণ মুক্তি হবে কিনা। এটা অনেক খুব ভেরি কমপ্লিকেটেড। খুব ভালো করে শুনবেন, এটা আপনাদের জন্য অনুষ্ঠানটা নিয়ে এসছি, এবং এটা যেটা উনি বলবেন দয়া করে আপনারা প্রত্যেকে গ্রহণ করুন। টিপিক্যাল জ্যোতিষ অনুষ্ঠান কিন্তু এটা নয়, ইটস লিটল ডিফারেন্ট। এই জায়গাটা থেকে শ্রীময়ী। থ্যাংক ইউ প্রসন্নদা। নমস্কার বন্ধুরা। তো নভেম্বরের শেষ আর কয়েকটা দিন, হ্যাঁ, তো সকলেই ভালো আছেন আশা করছি। ঠান্ডা ঠান্ডা পড়ছে, বয়স্ক মানুষদের অনুরোধ করব সাবধানে থাকবেন, সিজন চেঞ্জ হচ্ছে। তো যেটা আমরা প্রসঙ্গক্রমে চলে আসলাম, যে ঋণ করে কি মহিলারা উদ্যোগ শুরু করবেন। তো দেখুন, এটা উত্তর দিতে গেলে আমাকে পিছিয়ে যেতে হবে কয়েকটা বছর পেছনে, মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং। ধরুন, আমি নিজেও যেরকম চেষ্টা করেছিলাম বা চাইতাম, লোকের অ্যাম্বিশন থাকে না যে আমি এটা নিজে কিছু করব, কারোর কাছে হাত পাতা হবো না। তো উচিত তো সেটা, হ্যাঁ, তো সেটা আমার একটা মোটো ছিল। তো এবার আমার কাছে যখন আমি মানে অ্যাস্ট্রোলজিক্যালি যখন আমি কেরিয়ার শুরু যখন আমি করি, তো প্রচুর মহিলারা আসছেন আমার কাছে, অনেক হাই সোসাইটির মহিলারা আসতেন, যারা BMW নিয়ে আসতেন না, এখনো আসেন। মানে আমি তখনকার মানে তখন BMW অডি নিয়ে মহিলারা আমার কাছে আসতেন। মানে আমার বয়স তখন অনেকটা কম ছিল, 18 বছর আগেকার কি 20 বছর আগেকার কথা বলছি। তো সুতরাং তারা দেখতাম মানে খেয়ে দিয়ে ঘুরে ওই কিটি পার্টি করে এরকম। তো অনেককে আমি সেই সময় ব্যক্তিগতভাবে বলেছি, অ্যাস্ট্রোলজিক্যালি তো নিশ্চয়ই বলেছি, যে আপনার হাতে বা আপনার কার্স দেখাচ্ছে যে অনেক লোক সেখান থেকে কিন্তু উপার্জন করবে। তো সেক্ষেত্রে আপনি টাকা পাচ্ছেন, আপনার ভাগ্যে দিয়েছে, আপনি মাঝামাঝি ঘরের মানে মধ্যবিত্ত ঘরের মেয়ে, বড় লোকের বাড়ি বিয়ে হয়েছে, বিলাসবহুল জীবন কাটাচ্ছেন, ভালো। দেখুন না, জীবনের তো আরেকটা অ্যাঙ্গেলও আছে, যে এই অন্নদানটা করুন। তিনি একজন আমাকে জিজ্ঞেস করেছেন, খুব হাস্যকর ব্যাপার, আচ্ছা আমি কি তাহলে ডেলি খিচুড়ি দেওয়ার ব্যবস্থা করবো? না, ডেলি লোককে আপনার উপর ডিপেন্ডেন্ট করবেন না, তারা যাতে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। আপনি এই যে আজকে পার্লারে ঘুরে, কিটি পার্টি ঘুরে, এগুলো আপনার তো লাভ কিছু হচ্ছে না, কিন্তু মানুষের যেটা ব্লেসিং আপনার উপর ডিপেন্ডেন্ট যাতে না হয়, এই তো মার্কসের কথা। হ্যাঁ, তো সুতরাং তাদেরকে করতে দিন। তো সুতরাং কেউ কেউ আমার কথাতে কিছু একটা শুরু করেছিলেন, মানে
ন্যাচারালি তারা যে পয়সাটা ব্যবসায় ইনভেস্ট করেছিলেন এবং স্বনিযুক্তি প্রকল্পে, যাতে আরো 4টি মহিলা তাদের মানে ক্ষুদ্র শিল্প থেকে করে হাতের কাজ শিল্প করে তারা যাতে স্বনির্ভর হতে পারে, ওই টাকাটা তার ডুবে গেলে ওই ভদ্রমহিলা মানে কতিপয় 2-1 জনের কথা বলছি, কোনো অসুবিধে হতো না। কিন্তু অদ্ভুতভাবে সেই ছোট্ট জিনিস কিন্তু আসে, এবং একজন বলেছেন নাকি ঠিক আছে আমার হাজবেন্ড তো বাড়িতে বসে এই সমস্ত অ্যালাউ করে, ঠিক আছে তাহলে পুরোনো গ্যারেজটাতে ইউজ করতে পারি। শুরু করেছিলেন তো গ্যারেজ থেকে, সেখানে ভাড়া বাড়ি সেখানে করে, তারপরে বড় জায়গা নিয়ে তারা কিন্তু সেই স্বনিযুক্তি প্রকল্প আজ কিন্তু সরকারের অনুমোদন পেয়ে কিন্তু বড় একটি উদ্যোগ, নামটা নিশ্চয়ই আমি করব না, কিন্তু মানে অনেকের মহিলা মানে ছোট 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 উদ্যোগী, এবং সেক্ষেত্রে বড়লোক মহিলা তো আমি বললামই একদম, মানে ধরুন যার উপার্জনের কোনো সোর্সও ছিল না। তো যাই হোক, শ্রীময়ীর বুদ্ধি পরামর্শ, শ্রীময়ীর রেমেডি তাদের জীবনেও কাজ করছে। টিপ বানিয়ে রাখি বানিয়েও উদ্যোগ করার পরামর্শে প্রসঙ্গে আমি প্রচুর মানে একদম নিম্ন মধ্যবিত্ত মেয়েদের দিয়েছি। আজ কিন্তু তারা স্বনির্ভর, এবং এরকমও মেয়ে আছে যারা এখন ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে, এবং পরামর্শ দিদি এর পরেরটা কিন্তু তুমি বলে দেবে, নেক্সট স্টেপটা তোমাকে জিজ্ঞেস করেই কিন্তু করব, এখন আর আমি স্বামীর কাছে হাত পাতা নই। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, এগুলো একটু আনন্দ দেয় প্রসঙ্গটা। তো এই যে জায়গাগুলো কিন্তু যেটা আপনি কোয়েশ্চেনটা করলেন যে এইগুলো করতে গিয়ে হয় কি, ধরুন ছোট উদ্যোগ, সে টিপ বানাচ্ছে কি হাতের রাখি বানাচ্ছে, তখন হয়তো তার পুঁজিটা সেভাবে লাগে না। কিন্তু যদি তাকে একটু ধরুন আরেকটু বড় স্কেলে যেতে হয়, কি ছোট্ট একটা দোকান তাকে নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাংক লোন নামক ব্যাপার এসে পড়ে। কারণ কে তাকে লোন দেবে, সে রিকভারি পাবে কিনা সেটা তো একটা বড় ব্যাপার, দিতে চায় না লোকে। তো যাই হোক, সেক্ষেত্রে ব্যাংক লোন সরকার প্রভাবিত অনেক মানে অনেক আছে, কেন্দ্র রাজ্য দুপক্ষেরই আছে। তো যাই হোক, সেই সমস্ত জায়গা গ্রামীণ ব্যাংকগুলো অনেক হেল্প করে, সেটাও তো সরকারি, হ্যাঁ সরকারের একটা মানে ওই সেকশন। তো যাই হোক, অত ধাপ আমি জানি না, কিন্তু মানে বললাম আর কি সরকারি আছে। তো সুতরাং সেক্ষেত্রে থেকেও কিন্তু যে ঋণের যে ব্যাপারটি রয়েছে, তো ঋণ মানুষ নিয়ে কাজ করতে সুবিধে, কিন্তু সেক্ষেত্রে জেনে নিতে হয় যে আমি যে ঋণটা নিচ্ছি ব্যবসাটা করে, আমি সেই ঋণটা রিকভারি করতে পারবো। তো রিকভারি করতে পারলে সরকার তাকে আবার ফ্রেশ লোন দেবে, বা যে সংস্থা থেকে করছেন দেবে। কিন্তু অনেক মানুষ এরকম আছে, ধরুন ঋণের টাকা পরিশোধ করতে পারে না, এবং আস্তে 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 ঋণটা বাড়তে বাড়তে সে ঋণের মধ্যে ডুবতে থাকে। তো এক্ষেত্রে দেখে নিতে হয় যে আপনার হরোস্কোপে, আপনার চার্টে বা আপনার যে মঙ্গলটা কি অবস্থা। এটা খুব ভালো বললেন এই কারণে যে আজকের এই মুহূর্তে যে কোনো বিজনেসই খুব রিস্কি, এবং ব্যাপারটা হচ্ছে যে দেখুন আপনাকে একটা উদাহরণ দিই, আপনি খুব ভালো বুঝবেন, আপনি এই ব্যাপারগুলো খুব ভালো বোঝেন। দেখুন এবারই পুজোতে গেল, আপনি পুজোতে দেখুন আমাদের এগিয়ে রাখা খবরের কাগজ, প্রথম শ্রেণীর প্রথম পত্রিকা, একদম একদম তা ফ্রন্ট পেজ থেকে লাস্ট পেজ অবধি কটা শাড়ির দোকানের বিজ্ঞাপন আছে, অথচ কলকাতা শহরে তাবড় বড় বড় কাপড়ের দোকান। তো এই যে কাপড়ের দোকানের বিজ্ঞাপনটা নেই, তার মানে তারা এই যে খবরের কাগজ ওয়ালাদেরকে এক্সট্রা টাকা দিতে নারাজ, বরং তারা ইউটিউবে খানিকটা বিজ্ঞাপন, মানে বিজ্ঞাপনটা অনেকটাই ডিজিটালি এখন ট্রান্সফর্ম করেছে। ধরুন আপনি কিছু একটা আয়ুর্বেদিক বা বিউটিফিকেশনের জিনিস করছেন, তারা নিজেদের মতন প্রচারটা করছেন, টেলিভিশনে করছেন বা, কিন্তু প্র্যাকটিক্যালি যে বিশাল টাকার যে বিজ্ঞাপন আমরা একদম ব্যাক পেজ দেখতাম উধাও। তার কারণটা হচ্ছে যে আমি ইনভেস্টটা করব যে খবরের কাগজকে, তার রিটার্নটা যে দেবে তার কাছে টাকা তো আছে নাকি নেই, মানে কি বলছেন, খবরের কাগজ রিটার্ন দিতে পারছে না। খবরের কাগজের খবরটা প্রত্যেকে দেখলো একদম, যে শ্রীময়ী অমুক গার্মেন্টস, সে খুব ভালো গার্মেন্টস বানাচ্ছে। হ্যাঁ, তো শ্রীময়ী গার্মেন্টসের এক একটি দ্রব্যমূল্যের দাম এই, সে তো খবরের কাগজে দিচ্ছে, মানে তার তো 2.5 টাকার জিনিস তো সে বিক্রি করছে না, এবং 2,500 মিনিমাম হয়তো দাম। এবার লোকে দেখলো, দেখে আবার খবর কাগজটা বন্ধ করে রেখে দিল। এবার সে যে এই ব্যাক পেজের এই বিজ্ঞাপনটার জন্য ধরুন 15 লাখ বা 20 লাখ টাকা খরচা করলো, সেটা তো জলে যাবে, তার জন্য তারা আর সেই বিজ্ঞাপনটা করছে না। অন্যান্য সেক্টর, তার মানে 15-20 লাখ টাকা রিস্ক নিচ্ছেন আজকে বিভিন্ন সংস্থা। ইউ শুড বি ভেরি মাচ ক্যালকুলেটিভ। আপনি যখন টাকাটা ইনভেস্ট করছেন সেটা রিটার্নটা আসছে কিনা, মানে আপনার মানে জাস্ট মেক শিওর। এটা আমি প্রত্যেককে বলি, যারা ধরুন অর্থনৈতিক ব্যাপারের পরামর্শ, দিদি একটা ব্যবসা শুরু করব মনে করেছি, বা আমার হাজব্যান্ড চাকরিটা স্যালারি ভালো না, ছেলে মেয়ে বড় হচ্ছে, একটা এক্সট্রা ইনকাম দরকার,
তো বিজনেসটা হয়তো উনিই করবেন কিন্তু আমার নামে করবেন, এরকমও অনেককে পরামর্শ দিয়েছি যে আপনি আপনার মায়ের নামে কিংবা স্ত্রীর নামে করুন, কারণ প্রচুর মানুষের থাকে যে লেডি লাকটা ফেভার করে। তো সুতরাং সেই জায়গাটাতেও কিন্তু আমি গাইড করে দিয়ে থাকি। এবং ধরুন কাউকে হয়তো বলেছি যে আপনি নির্দিষ্ট কিছু নাম আছে, তো সেক্ষেত্রে এই নামগুলোকে ব্যবহার করে আপনার ব্র্যান্ডটাকে আপনি করুন। তো প্রচুর মানুষ সেই ব্র্যান্ড বা লোগো মানে লোগোর ব্যাপারটা আমার কাছ থেকে জেনে যান যে অমুক কি জিনিসের লোগো করলে দিদি আমার বিজনেসটা ভালো রান করবে সেটা, এবং যাতে ব্যবসা করতে গিয়ে আপনি ঋণে ডুবে না যান, বা যদি ঋণে ডুবে গিয়ে থাকেন তাহলে আপনি কি করবেন। তো সেখান থেকেও রিকভারি হয়। ফার্স্ট অফ অল আমি যেটা বললাম, খারাপ মঙ্গলের কারণে ঋণ হয়। রাহু আপনাকে এমন একটা প্রজেক্টে মানে প্ররোচনা বা প্রলোভন দেখালো যে আপনার মনে হয় টাকাটা আমি ওখানে দিই, বিশাল লাভ করব, কিন্তু সেই সীতার মানে স্বর্ণ হরিণের মতো দেখলেন আপনি একটা বিশাল ফাঁদে পড়ে গেলেন। তো এই জায়গাগুলোকে হরোস্কোপে দেখতে হয়, আবার ট্যারো কার্ডে দেখতে হবে। এবং প্রশ্নটা আমার ট্যারো কার্ডে একটি কার্ড আছে যেটিকে আমি বলি বিট্রে কার্ড। তো সেক্ষেত্রে হয় কি, ধরুন কেউ কোনো জায়গায় ইনভেস্ট করছেন, তো সেই কার্ডটা যদি একবার দুবার বা আসতে থাকে, অনেক সময় রিপিটেডলি আসে, মানে একদম পুরো সংকেত যে আপনার টাকাটা ডুবতে চলেছে বা আপনার টাকাটা একটা বড় লস হবে। তো সুতরাং সেক্ষেত্রে একদম বারণ করে দেওয়া হয়। আর এখানে ঋণ ধরুন হয়ে গেছে ঋণ, কারণ কিছু কিছু ঋণ আমাদের আজকে জীবন চালাতে গেলে করতে হয়। যেমন ধরুন হাউজিং লোন, কারো কাছে এত টাকা নেই যে নিজে একদম নিজের পয়সায় পুরোপুরি একটা বাড়ি বা ফ্ল্যাট তিনি কিনে নিতে পারেন। তো যাই হোক, কারোর হয়তো আছে, বেশিরভাগ মধ্যবিত্ত বাঙালিরই এই টাকাটা নেই। ধরুন কেউ গাড়ি কিনছেন কিন্তু সেও তো ইএমআই দিচ্ছেন, ব্যাংক লোন করেই করছেন। আপনার ইএমআই যেন আপনার মাথা চাড়া দিয়ে না, মাথার ওপরে না চেপে পড়ে, এটাই হচ্ছে মূল। কারণ আমরা যেটা ফিলোসফি তো পড়েছিলাম না, চার্বাকরা বলেছেন ঋণং কৃত্যা ঘৃতং পিবেত। ঋণ ঘিটা খাবো, দরকার পড়লে ঋণ করলো। আরে মশাই আপনি রিকভারি করবেন কিনা সেটা আগে জেনে নিন, তারপর আপনি ঘি খান। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস, যে ঋণ থেকে মুক্তি পাবো কি করে, প্রচুর মানুষ সমস্যাগ্রস্ত হয়ে আসেন যে শ্রীময়ী এত ঋণ হয়ে গেছে, 5 টাকার লোন শোধ করতে গিয়ে 25 টাকার লোন হচ্ছে, 25 টাকার লোন এক জায়গায় রিকভারি করতে গিয়ে 125 টাকা আরেকজনের থেকে এসে দিতে হচ্ছে। জাস্ট উদাহরণ হিসেবে বললাম, এরকম ভাবটা নয়। যাই হোক, মানে 50,000 থেকে করতে গিয়ে 1.5 লাখের লোন, 1.5 লাখ রিকভারি করলাম তো 2.5 লাখের লোন হয়ে গেল। এবার আমার তো এভরিডে প্রেশার হচ্ছে, ইএমআই বাড়ছে, কি করব। তো সেক্ষেত্রে যদি দেখেন আউট অফ কন্ট্রোল হচ্ছে একজন, মানে আমরা শিবকে মনে করি যে তিনি হচ্ছেন আমাদের শরীর স্বাস্থ্য দেখেন, বৈরাগ্য দেখেন, সংসারের শান্তি দেখেন, আপনার সন্তানরা যাতে মানে আর কি ঠান্ডা থাকে, উগ্র না হয়, সেই সমস্ত দেখেন। কেউ কি জানেন ঋণ মুক্তেশ্বর বলে একজন মহাদেবের পুজো হয়? এটা কোথায় হয়? এটা হচ্ছে মহারাষ্ট্র, উজ্জয়িনী, নাসিক উজ্জয়িনী। হ্যাঁ, ওখানে ঋণ মুক্তেশ্বর মহাদেবের পুজো হয়। এবং নাসিকে, এবং এটা হচ্ছে ওই যে অপ্রচলিত জায়গাগুলোতে আমি ঘুরে বেড়াই, তো এবার হচ্ছে যে রাজা হরিশ্চন্দ্র, এটা অনেক পৌরাণিক, অনেক বহু প্রাচীন মন্দির, নতুন কিছু না। রাজা হরিশ্চন্দ্র যখন মানে সেই তার ইগো বলুন, অহংবোধ বলুন, বিশ্বামিত্রকে শশাগড়া মানে পৃথিবী দান করে দিলেন, তারপর তার নিজের যাওয়ার জায়গা নেই, আত্মহননের পথ ধরছিলেন, তখন তাকে তার গুরুদেব বলেন যে বাবা তুমি বারাণসীতে গিয়ে থাকো এবং সেখানে তুমি কিছু উপার্জন করে এটা করো। এবং এই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য রাজা হরিশ্চন্দ্র কিন্তু ঋণ মুক্তেশ্বরের কাছে পুজো দিয়েছিলেন। এবং তারপর তিনি এই বুদ্ধি পরামর্শগুলো পান, সেখানে তিনি ডোমের কাজ করে, কায়িক পরিশ্রমের কাজ করে তিনি কিন্তু জীবিকা অর্জন করেছিলেন, এবং তার স্ত্রীকেও তিনি আস্তে আস্তে তার জীবনে তিনি ফিরিয়ে এসেছিলেন। তার সাড়ে সাথী চলছিল, শনির দুষ্প্রভাব চলছিল, এবং এই ঋণ মুক্তেশ্বর মহাদেবের এখানে পুজোটা করলে যদি মানে এই খারাপ শনির কুপ্রভাবের ফলেও যদি আপনার ঋণ হতে থাকে, নাম্বার 1 তো ঋণের মানে নেগেটিভ মঙ্গল থাকলে আপনার ঋণ হয়, এটা একদম স্বতঃসিদ্ধ। কিন্তু শনির কুদৃষ্টি থাকলে কি আপনার টাকা পয়সা টেকে না, মানে তিনি চান সংযম, কৃচ্ছ সাধন। অনেক সময় অতিরিক্ত টাকা পয়সা থাকলে আমরা কি করি, মানে বিলাস বেসনে গা ভাসিয়ে দিলাম, মানে কোনো সাত্ত্বিক ধর্মকর্মে আমরা যাই না, মানে অ্যাকচুয়ালি ডিসিপ্লিনটা লুজ করি। বেটার টু সে আমরা ডিসিপ্লিন লুজ করি লাইফের। তো সুতরাং শনি মহারাজ কিন্তু কর্মফল দাতা, তিনি বলেন আচ্ছা দাঁড়া, আই উইল গিভ ইউ পানিশমেন্ট।
তো তখন তিনি অর্থনৈতিক সুবিধের জায়গাগুলোকে তিনি কাট ডাউন করতে থাকেন আমাদের জীবনে, এবং সেই লাইফস্টাইলটা পেতে যারা অভ্যস্ত তারা তখন ওই লাক্সারিটা ছাড়তে পারে না, তখন তারা ঋণ করতে শুরু করে। তো এই ঋণমুক্তেশ্বর মহাদেবের আরাধনা করলে বা এনার কাছে ক্রিয়াকর্ম করলে এই মানে যে ঋণ আপনার অকারণে মাথার ওপর ভারী হয়ে যাচ্ছে সেইখান থেকে কিন্তু মানুষের মুক্তি লাভ ঘটে। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয়তো আপনারা রাশি ধরে ধরে তো করেন বিভিন্ন ব্যাপার, কোন কোন রাশির ক্ষেত্রে আগামী দিনটা মানে আর তো আর ধরুন 1 মাস রয়েছে, 2025কে আপনি বাদই দিন একদম, কারণ এই ধরনের প্রিপারেশন নিতে গেলে মাস 2-3 তো টাইম লাগবে। 2026 কেমন যাবে? ইয়ার অফ সান, ইয়ার অফ সান, রাইট, আমরা গতদিন একটু বলে গেছিলাম, প্রচুর মানুষ বলেছেন। সেক্ষেত্রে ঋণ নিয়ে সাকসেস পাবে যদি একটু পার্টলি আপনার কার্ড দিয়ে দেখেন। ওটা আসবো না রাশি ধরে কাদের কিনা, মানে সেটা তো বলছি, তো সেটা মানে যাই হোক, হ্যাঁ মানে আলাদা আলাদা করে, আলাদা না, আপনি যেটা ভালো বোঝেন। আমি যাচ্ছি কারা 2026টা কাদের পক্ষে, বিজনেসের বলুন বা টাকা রোজগারের ক্ষেত্রে বা ফাটকা টাকাই পেলো, ধরুন লটারি পেলো, কোন কোন রাশির লোকেরা বা মহিলারা? মহিলা কি আলাদা করবেন না একসাথেই করবেন? না, একসাথেই করে দিচ্ছি, কারণ আমি যখন 2025টা বলেছিলাম যে মেয়েরা মার্ক রাখবেন, তো তখন আলাদা করে করিনি, একসাথেই করেছিলাম। এখানে ব্যাপারটা হচ্ছে যে এই বছরটা ফার্স্টেই 8 অফ সোর্স এসছে, তো লোন যারা নেবেন একটু কিন্তু চিন্তা ভাবনা করে নেবেন, কারণ সঠিক যদি রিকভারির একটা প্ল্যানিং, ব্যাকআপ প্ল্যানিং যদি আপনার না থাকে, আপনি কিন্তু বড় ফাঁসতে পারেন। এই জায়গাটা রয়েছে। এবং আমি বলবো যে ধরুন সিংহ রাশির মানুষজন অর্থনৈতিকভাবে কিন্তু ভালো থাকবেন, এবং ঋণ থেকে তারা অনেকাংশে কিন্তু তারা বেরিয়ে আসতে পারবেন, এবং পারিবারিক বার্ডেন যদি কিছু তাদের থেকে থাকে সেই জায়গাটা কিন্তু তারা কিন্তু আসবেন। এবং মেষ রাশির ঢাইয়া বা 7.5 নিয়ে সব হই চলছে, কিন্তু আমি বলবো যে বিদেশ সংক্রান্ত ব্যাপারের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে ভিসা হয়ে যাওয়া, চাকরি পাওয়া, এবং যে প্রসঙ্গটা আমাদের বারবার আসে এবং আমরা পলিসি ম্যাটারের বাইরে বলে একটু সরিয়ে রাখি যে কোনোভাবে গভর্নমেন্টের জব কিছু কানেক্ট করছে কিনা, তো সেই জায়গাটাও মেষ রাশির ফেভারে আসতে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে দুটো বললাম, মেষ রাশি এবং সিংহ রাশি। এবং আরেকটা জিনিস যেটা বলবো যে মকর রাশির জন্য সময়টা কিন্তু পরিবর্তনের সময়, এবং মানে চেঞ্জ ফর দ্য বেটার, বাংলায় বলে সুপরিবর্তনের দিকে যাচ্ছে। এবং এনাদের অর্থনৈতিক ভাগ্যে যে সময়টা আসতে চলেছে প্রসূনদা, সেটাকে ধরলে বলে না সেই মানে যেটা ধরবেন সোনা হয়ে যাবে, এইরকম ব্যাপারটা এতটা ভালো, ইয়েস, এতটাই গোল্ডেন টাইম মকর রাশির ক্ষেত্রে আসতে চলেছে। মকর রাশি শুধু অর্থভাগ্যই ভালো না, মকর রাশির ধরুন ফ্যামিলি লাইফও খুব ভালো, দাম্পত্য জীবনও ভালো, যারা সিঙ্গেল রয়েছেন তাদের নতুন পার্টনার আসার ক্ষেত্রে ভালো, একদম বাল্যে তো 3টে রাশির কিন্তু বেশ ভালো যাচ্ছে। বাকি রাশিগুলোর ভালো মন্দে মিলিয়ে যাবে। মিথুন রাশি হয়তো উপার্জন করবেন কিন্তু ব্যয়ও প্রচুর হবে। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অনুযায়ী। আর এরপর আমরা যেটাতে আসব সেটা হচ্ছে আপনার মানে রাশি অনুযায়ী না সংখ্যা অনুযায়ী, আমরা বরং যেটা ভালো আমরা সংখ্যা অনুযায়ী যাই, যে সংখ্যা অনুযায়ী কিরকম যাবে 2026। ফার্স্টে নাম্বার 1 সালটাও নাম্বার 1-এ 2026, সুতরাং 6 আর 2 8 আর 2 10, নাম্বার 1ই হলো। তো নাম্বার 1 হচ্ছেন তারা যে কোনো মাসের যারা 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে এবং 28 তারিখে জন্মেছেন, দে আর নাম্বার 1 পিপল। তো দেখে নেওয়া যাক 2026 কি খবর নিয়ে আসছে তাদের জন্য। নাম্বার 1 হচ্ছে ভাগ্য তাদের ফেভার করবে, সহায়তা করবে, দ্য স্টার ইজ হিয়ার। চাকরি কিন্তু হওয়ার জায়গা রয়েছে, তবে জন্মস্থান থেকে বা আপনার বার্থ প্লেস থেকে কিন্তু দূরে হবে, এবং স্পিরিচুয়ালিও কিন্তু আপনাদের কিছুটা উন্নতি হতে পারে, সদ্গুরু সঙ্গ লাভ করতে পারেন। নাম্বার 1 চলে আসবো নাম্বার 2, রুলড বাই মুন। যে কোনো মাসের 2 তারিখে, 11 তারিখে, 20 তারিখে এবং 29 তারিখে যারা জন্মেছেন, দে আর নাম্বার 2 পিপল। চন্দ্রের দ্বারা এরা রুলড হন, প্রভাবিত। নাম্বার 2 পিপলের জন্য প্রথম কার্ডটাই দারুণ পড়েছে। চাকরি পাওয়ার জায়গা রয়েছে, দীর্ঘদিন ধরে যারা কোনো ধরুন পরীক্ষা দিচ্ছিলেন, ক্র্যাক করতে পারছিলেন না ইন্টারভিউটা, চাকরিটা কিন্তু হয়ে যেতে পারে।
এবং অলওয়েজ ইমোশনাল সাইন, এটা নাম্বার 2। লাইফে আসতে পারে রোম্যান্স, এবং আরেকটা জিনিস হতে পারে যে ডিসিপ্লিন রিলেটেড, মানে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সার্ভিসে যোগদান করবার বা সেই সেক্টরে উন্নতি করবার কিন্তু জায়গা রয়েছে নাম্বার 2 এর। চলে আসবো নাম্বার 3, রুলড বাই জুপিটার, বৃহস্পতি নির্দেশিত নাম্বার এটি। তো সেক্ষেত্রে যে কোনো মাসের যারা 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে এবং 30 তারিখে জন্মেছেন, দে আর নাম্বার 3। আগেই বললাম জুপিটার রুল করে এনাদের বৃহস্পতি, সুতরাং এনাদের মধ্যে একটু মানে জ্ঞানের ব্যাপারটা লক্ষ্য করা যায়, অর্থাৎ অনেক বিষয় এনাদের গভীর জ্ঞান থাকে। নাম্বার 3, উপার্জন ভালো করবেন। আসছি আমি পুরোটাতে। বাবা, উপার্জন করবেন সেটা আগে বলছি, প্রচুর পরিশ্রম করবেন, টাকাও উপার্জন করবেন, কিন্তু আবার 6 অফ পেন্টিকালস আছে, এটা দুদিক থেকে হতে পারে। আপনাকে আইদার কোনো জায়গা থেকে আপনি ভালো রিসোর্স পাবেন, আবার সেটার কিছু অংশ আপনি চ্যারিটিও করতে পারেন। বাহ। এবং মিডিয়ার সঙ্গে যে সমস্ত মানুষ কানেক্টেড আছেন, মডেলিং, অভিনয়, অ্যাঙ্কারিং, পেইন্টিং, হ্যাঁ, তো সেই জায়গাগুলোর সম্পর্কেও কিন্তু মানে ইতিবাচক বেশ ভালো প্রভাব কিন্তু সেক্ষেত্রে পড়বে। আপনি লাস্ট ইয়ার বা তার আগের ইয়ারে জিজ্ঞেস করেছিলেন শাহরুখ খানের পরের মুভিটা কি হবে, সেটা নাম্বার 2 হিস্ট্রি যা ছিল শাহরুখ খানের সঙ্গেও তাই হয়েছে। তো যাই হোক, মানে এনারা তো নাম্বারের বাইরে না, নাম্বারের খেলা, অল্পই সময় আছে। চলে আসবো 4 নম্বর, যে কোনো মাসে যারা 4 তারিখে, 13 তারিখে এবং 22 তারিখে যারা জন্মেছেন, দে আর নাম্বার 4। নাম্বার 4 এর জন্য ইয়ার অফ সান কিন্তু একটা ভালো মার্ক রাখতে চলেছে। হ্যাঁ, যাদের চাকরি বাকরির জায়গা রয়েছে, প্রমোশন হতে পারে, কোনো লাইফে বড় অ্যাচিভমেন্ট হতে পারে, এবং নাম্বার 4 এর কোনো মানুষ কিন্তু নেতামন্ত্রী অবধি হতে পারেন। কুইন অফ পেন্টিকালস, নাম্বার 4 এর মহিলারা কিন্তু প্রচুর উপার্জন করবেন, তবে মাথাটা একটু গরম হয়ে যেতে পারে। এই জায়গাটা টেম্পারেন্স, অর্থাৎ একটুখানি শান্তি রাখতে আপনাদের অনুরোধ জানানো হচ্ছে। চলে আসবো নাম্বার 5, দেখে নেওয়া যাক নাম্বার 5 এর জন্য 2026-এর কি বার্তা নিয়ে এসছে ট্যারো কার্ড। নাম্বার 5, যে কোনো মাসের যারা 5 তারিখে, 14 তারিখে, 23 তারিখে যারা জন্মেছেন, দে আর নাম্বার 5, এবং মার্কারি অর্থাৎ বুধ এনাদের নিয়ন্ত্রণ করেন। নাম্বার 5 এর জন্য দেখতে পাচ্ছি নাম্বার 5-কে বলবো ছোটবেলার প্রেম বা ছোটবেলার সম্পর্ক ফিরে আসতে পারে, পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, কিন্তু দ্য ডেভিল ইজ হিয়ার। ইম্পালসিভ ওয়েতে কোনো সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে কিন্তু বড় ঝামেলায় ফেসে যেতে পারেন, এবং আইনি জটিলতা পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। সো আজকে আমরা 5 অবধি বলি, আমরা 5 অবধি বলছি, পরের এপিসোডে আমরা আবার 6 থেকে 9 পর্যন্ত বলবো। আচ্ছা, একদম ইন পার্টে একটা বলি, যে এই 2025-কে একটু সাবধান করলাম। 2025-এ আমাদের বিয়োগও হয়েছে অনেক, যেটা বললাম, বিমান দুর্ঘটনা থেকে শুরু করে, এবং সবশেষ ধর্মেন্দ্র। এটা আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে জয়বীরু একজনের জুটিকে, মানে এই জুটিটাকে হয়তো আমরা 25-এর পর লাইভ দেখবো না। কিছুদিন আগেই তিনি অসুস্থ হয়েছিলেন, রোটে গেছিল, তিনি মারা গেছিলেন। তারপর দেখলাম তার ছেলে, বড় ছেলে সানি দেওলের হাত ধরে তিনি ফিরছিলেন, খুব ভালো। আমার মনে হয়েছিল হয়তো বেশি দিনের জন্য নয়। তো যাই হোক, তার একটা শানদার কেরিয়ার ছিল, গোল্ডেন এরা, এন্ড অফ দ্য এরা, অ্যান্ড অনেক, তিনি মানে সেলফ মেড ম্যান, খুব স্ট্রাগল করে, প্রচন্ড স্ট্রাগল করে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের মানে ম্যানলি হিরো, ওনার সময় উনি বোধহয় এশিয়ার 10 জন হ্যান্ডসাম পুরুষদের মধ্যে একজন ছিলেন, ফার্স্ট 10-এ তার নাম ছিল। হ্যাঁ, তো হি ওয়াজ এ ভেরি হ্যান্ডসাম মাচো ম্যান। তার দান ধ্যানের খবর প্রচুর শোনা যায়, আমাদের শ্রদ্ধা তার প্রতি থাকলো। আমরা একেবারে শেষ লগ্নে গিয়ে বলি যে আপনার কি হবে বা না হবে, চাকরিতে উন্নতি বা যাই হোক না কেন, বা নিজে যদি একটু সেলফ সাফিসিয়েন্টলি কিছু করতে চান, মহিলারা বিশেষ করে, শ্রীময়ীর হাত ধরুন। সামনের সোমবার দেখা হবে ঠিক দুপুর 1:30টায়, আর বৃহস্পতিবার অ্যাজ ইউজুয়াল বিকেল 4টে। বিদায় নিচ্ছি, নমস্কার, সকলে ভালো থাকুন।